জেএস ট্রাভেল বুকের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমরা মাদুরাই থেকে বাসে যাচ্ছি রামেশ্বরম। আর রামেশ্বরমে গিয়ে আমরা দেখে নেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। তো স্কিপ না করে সমস্ত ইনফরমেশন জানতে ব্লগটা দেখতে থাকুন। আমরা এখন হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে চেক আউট কমপ্লিট করছি। এখান থেকে আমাদের যেতে হবে এমজিআর বাস স্ট্যান্ড, ওখান থেকে রামেশ্বরমে বাস ছাড়ে। তো ওখান থেকে আমরা বাস ধরবো 5:30টায়, প্রথম বাস ইচ্ছা আছে ওটাই ধরার। তো এখন বাজে 4:30, ওই 4:40 হয়েছে। হোপফুলি 5:30টার বাসটা ধরতে পারবো। আর এখান থেকে 3.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। আমরা 5টা নাগাদ পৌঁছে গেছি, 5টা লাগেই, 5টা হতে 10 মিনিট বাকিতে। আর উঠে বাসে উঠে পড়েছি, লাগেজ রেখে দিয়েছি, স্টেট বাসে ধরেছি। আর বাস 5:20 ছাড়বে, ফার্স্ট বাস এটা। এর পরের বাস 5:40, দুটোই দেওয়া আছে। তো আমাদের প্রথমে অন্য বাসে উঠে পড়েছিলাম, দিয়ে আবার নেমে কারেক্ট বাসে বসেছি। 5:20 মনে হয় ছেড়ে দেবে। ড্রাইভারও এসে গেছে, বাস জাস্ট ইঞ্জিন স্টার্ট করলো। সো অল গুড, সো ফার সো গুড। আর আশা হচ্ছে আমরা 8টা 8:30টার মধ্যে রামেশ্বরম পৌঁছে যাব। তো দেখতে থাকুন। ওখানে গিয়ে আমাদের ইচ্ছা আছে ভারত সেবাশ্রমে থাকার। ওখানে আমাদের বুকিং কিছুই করা নেই, বিকজ ভারত সেবাশ্রমে আগে থেকে বুক করা যায় না। আমরা ওখানে গিয়ে বুকিংয়ের জন্য ট্রাই করব, রুম অ্যাভেলেবেল থাকলে। প্লাস এখানে কত ভাড়া লাগে ওটা আপনার সাথে শেয়ার করব। আর ওখানে গিয়ে আমরা ভারত সেবাশ্রমে কীরকম রুম পাই, আদৌ পাই কি না, সেগুলো সব শেয়ার করব আপনাদেরকে, রুমের ডিটেলসও অ্যান্ড অল। তো দেখতে থাকুন। রামেশ্বরম পৌঁছতে মাদুরাই থেকে ট্রেনও রয়েছে, তবে বর্তমানে পাম্বান ব্রিজের কাজ চলায় ট্রেন মণ্ডপম পর্যন্তই যাচ্ছে, যেখান থেকে পুনরায় অটো বা বাসে রামেশ্বরম যেতে হবে। তার উপর মাদুরাই থেকে রামেশ্বরমের সড়কপথ খুবই ভালো, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ যাত্রাটাই বাসে করব। তবে রামেশ্বরমের নিকটবর্তী এয়ারপোর্ট কিন্তু মাদুরাই। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের বাস যখন 5:20 ডিপো থেকে ছেড়েছিল, চারিদিক তখনও অন্ধকার। এখন সদ্য দিনের আলো ফুটেছে। ভোরের এই বাসের সফর আমরা বেশ উপভোগ করছি। এখানে রাস্তা যেমন মসৃণ, তেমনই মৃদু শীতল ঠান্ডা বাতাস বাসের জানালা দিয়ে যখন চোখের ওপরে পড়ে, তখন যাত্রাপথের মাধুর্যকে আরও বাড়িয়ে তোলে। তবে বাস যত এগোচ্ছে, বাসের ভিড়টাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের সাথে যেহেতু বেশ ভারী লাগেজ রয়েছে, সেগুলো আমরা শুরুতে উঠেই বাসের কেবিন সংলগ্ন স্থানে রেখে দিয়েছি। মাদুরাই থেকে রামেশ্বরম পর্যন্ত যাত্রাপথের দূরত্ব 175 কিলোমিটারের কাছাকাছি। বাসে যার সময় লাগে 3.5 ঘন্টা। বাসে জনপ্রতি ভাড়া পড়ল 136 টাকা। পুরো যাত্রাপথে একটি মাত্র বাস স্টপ, রামনাথপুরম, যেখানে বাস 5 মিনিটের জন্য দাঁড়ায়। আমাদের বাস এখন মণ্ডপম রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে। এখানে সড়কপথ ও রেলপথ সমান্তরালে চলেছে। এই সেই চিরপ্রতীক্ষিত দৃশ্য। পাম্বান ব্রিজের কিছুটা আগে রাস্তা, যার দুপাশ দিয়ে চলেছে সমুদ্র। আশা করছি আমাদের মতো আপনাদেরও বেশ উপভোগ লাগছে এমন দৃশ্যপট। আর এমন দৃশ্যকে চেটেপুটে আস্বাদন করতে করতে আমরা প্রবেশ করে গেলাম রামচন্দ্রের স্মৃতিবিজড়িত রামেশ্বরমে, যেখান থেকে রামায়ণের এক নতুন অধ্যায় শুরু হয়। আর আমাদের মানে জেএস ট্রাভেল বুকে শুরু হয় দক্ষিণ ভারত মন্দির দর্শনের আরেকটি নতুন অধ্যায়। কথায় কথায় আমাদের বাস এখন উঠে পড়েছে পাম্বান ব্রিজে। পাশে নিশ্চয় দুটো রেল লাইন আপনারা লক্ষ্য করছেন। নিকটবর্তী রেল লাইনটি পূর্বে ব্যবহৃত হতো, যেটির সূচনা হয় 24শে ফেব্রুয়ারি 1914 খ্রিস্টাব্দে। সমুদ্রের উপরে প্রথম তৈরি সেতু। আর সড়কপথ থেকে দূরবর্তী যে রেল লাইনটি, সেটিতে নবনির্মাণের কাজ চলছে। কাজ সম্পূর্ণ হলে রেলপথ হিসাবে এটিকেই ব্যবহার করা হবে। 2010 সালে তৈরি বান্দ্রা ওয়ারলি সি লিংকের পূর্বে এটি ছিল ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। 1988 আগে পর্যন্ত এটাই ছিল ভারতের মূল ভূখণ্ড
মণ্ডপম থেকে রামেশ্বরমের সংযোগ সাধক। যে সড়ক পথের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি তা উদ্বোধন হয় 2রা অক্টোবর 1988। সেতুর ঠিক মাঝখানে রয়েছে দ্বিখণ্ডিত বাসগেল, যেটি তুলে দিয়ে জাহাজ বা বার্জকে অতিক্রম করানো হয়। ওয়েলকাম টু রামেশ্বরম। আমাদের ওখান থেকে বাস 5টা 20তেই ছেড়েছিল, আর এখানে পৌঁছে গেছি 9টায়, আর 5টা 20তে ওটা ফার্স্ট বাস ছিল। আমরা এখন ভারত সেবাশ্রম যাচ্ছি। তো এই যে পেছনের রাস্তা, এই পেছনের রাস্তা, এদিক দিয়েই বাস এলো। বাস স্ট্যান্ড একটু আগে রয়েছে, সামনে সোজা একটু এগিয়ে এসে বাঁ দিকে এরকম একটা গলি চলে গেছে, আর এইদিকে হচ্ছে ভারত সেবাশ্রম, আর আমরা যাচ্ছি টুয়ার্ডস ভারত সেবাশ্রম। চলুন গিয়ে দেখি বুকিং পাই কিনা। এই রাস্তায় সোজা গিয়েই একটুখানি দূরেই ভারত সেবাশ্রম বলছে। টোটাল বাস স্ট্যান্ড থেকে ভারত সেবাশ্রম হচ্ছে 900 মিটার, আর এখন আমাদের 250 মিটার বাকি। তো দেখা যাক, আর 2-3 মিনিটে পৌঁছে যাব। অলরেডি আমরা পৌঁছে গেছি। এই যে এইটা লাল বিল্ডিংটাই ভারত সেবাশ্রম, এই দেখুন লেখা রয়েছে ভারত সেবাশ্রম, আর সামনে গেট। আমরা ভেতরে ঢুকবো। এখানে ভারত সেবাশ্রম বেশ বড় শুনেছি, তো চলুন ভেতরে যাই। আশা করছি রুম পেয়ে যাব, কারণ যেহেতু অনেক রুম আছে। ভেতরে গিয়ে দেখলে বোঝা যাবে। চলো দেখুন, এটা হচ্ছে ভেতরটা ভারত সেবাশ্রমে। এটা মন্দির, আর মন্দিরের পেছনে বিল্ডিং আছে, আর এই সাইডেও বিল্ডিং, 3 তলা বিল্ডিং। আর এইটা অফিস ঘর, ঢুকে বাঁ দিকে। তো মহারাজ আসছেন, তাই আমরা একটু ওয়েট করছি। দেখুন এর সামনে আরেকটা বিল্ডিং আছে, এটাও 3 তলা। তো বেশ বড় এরিয়া, আর সামনে কিছু গার্ডেন টাইপও আছে। তো মোট কথা খুব ভালো। এখন দেখি রুম কি অ্যাভেলেবেল আছে, দেন চেক ইন করবো আমরা। আর চেকিং করার সময় আপনাদেরকে রুমও দেখাবো, কি রুম পেলাম আর কি। তো চলো যাওয়া যাক। আচ্ছা, অফিসের টাইমিংটা নোট করে নেবেন, যদি আসেন এর মধ্যে আসবেন। আর এখানে অনলাইন বুকিং হয় না, লেখাও আছে, আর আমিও তাই জানতাম। কিন্তু আপনি চাইলে ফোন করে আসতে পারেন, ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এই যে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। তো কোনো কোয়ারি থাকলে একবার কল করে নেবেন। এটা হচ্ছে ভিউ 3 তলা থেকে। তো অফিসটা এইদিকে ছিল, আর এটা মন্দিরের পেছন দিক। আমরা এখন আছি 3 তলায়, আর 3 তলায় একটা রুম পেয়ে গেছি আমরা, রুম নাম্বার 39। এইটা আমাদের রুম, ভেতরটা দেখাই। তো এই হচ্ছে রুম। আসলে 2 জনের রুম খালি নেই, 2 বেডের, তাই এটা 4 বেডের দিয়ে দিয়েছে আমাদেরকে। এসি আছে, বাট এসি চলবে না, মানে লাইনের প্রবলেম আছে, তো এসি অ্যাভেলেবেল না, চলবে না। এমনি দরকার নেই, এখানে ওয়েদার খুব ভালো। আর এমনিতেই 3 তলার ওপরে জানলা আছে, এদিকে একটা, আর ঠিক এর অপোজিটে একটা জানলা। তো ক্রস ভেন্টিলেশন খুব ভালো। জায়গা দেখতেই পাচ্ছেন, বেশ স্পেসিয়াস। একটা চেয়ার আর টেবিল দিয়ে দিয়েছে, আর বাথরুম হচ্ছে এটা। এই যে এখানে একটা বেসিন আছে, 2টো গামলা দিয়েছে, আর এই হচ্ছে ল্যাট্রিন, আর ইয়েও আছে সাবার। মোটামুটি খারাপ না, ভালো। এইটা আমাদের নিল 1000 টাকা, 1000 রুপিস পার নাইট। আর এখন যেহেতু এখানে স্টাফ কম আছে, সেহেতু রান্নার এখন কোনো ব্যবস্থা নেই, তো বাইরেই খেতে হবে। তো আপনারা যদি আসেন একবার ফোন করে জেনে নেবেন এখানে খাবারের ব্যবস্থা চালু হয়েছে কিনা। আশা করি চালু হয়ে যাবে ততদিনে। তো এখন আমরা একটু রেস্ট করি, রেস্ট করে দেন বিকেলবেলা মন্দির যাব, আপনাদেরকেও সাথে নিয়ে যাব, দেখতে থাকুন। এখন আমরা চলে এসেছি মন্দির দর্শনে, রামেশ্বরম টেম্পল আমার পেছনে দেখতে পাচ্ছেন। তো আমাদের ভারত সেবাশ্রম থেকে এখানে আসতে 10 মিনিট লাগলো অটোতে করে, কাছেই, হার্ডলি 2 কিলোমিটার হবে, কিন্তু অটো ভাড়া নিলে 100 টাকা। তো আমরা এখানে এসেছি, এখন মন্দির দর্শন করব।
আর সাথে তারপরে আমরা লাঞ্চও করব। তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না, তাই আমাদেরকে বাইরে রেখেই যেতে হবে। বাট আমরা ঘুরে এসে আপনাদেরকে পুরো ডিটেলস শেয়ার করব, কেমন দেখলাম, কি নিয়ম, কতক্ষণ সময় লাগলো, পুরো তথ্য আপনাদের সাথে শেয়ার করব। রামেশ্বরম নামটি এসেছে রামের ঈশ্বর কথাটি থেকে। তামিলনাড়ু রাজ্যের রামনাথপুরম জেলায় শঙ্খ আকৃতির রামেশ্বরম দ্বীপে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি রামেশ্বরম অবস্থিত। হিন্দু ধর্মে উত্তরাখণ্ডের চারধাম হিসাবে যদি গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথকে ধরা হয়, তবে সমগ্র ভারতবর্ষে জগন্নাথ ধাম, দ্বারকা, বদ্রীনাথ ধাম ও রামেশ্বরমকে ধরা হয়। তীর্থের জন্য তাই হিন্দুরা চেষ্টা করেন এই 4 জায়গায় জীবনে অন্তত একবার যাওয়ার। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দির 865 ফুট লম্বা, 657 ফুট চওড়া ও 40 ফুট উঁচু 2টি পাথর দিয়ে তৈরি। মন্দিরে মূলত রামেশ্বরম শিবের লিঙ্গমূর্তি ছাড়াও দক্ষিণ দিকে রয়েছেন দেবী পার্বতী বা রামেশ্বরীর মন্দির। প্রতি শুক্রবারে পার্বতী মন্দিরের মূর্তিকে নবরত্নে সজ্জিত করে সোনার পালঙ্কে বসিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এই মন্দিরের মধ্যে মোট 22টি কূপ রয়েছে, যাকে কুণ্ড বলে, যেগুলির জলের তাপমাত্রা একে অপরের থেকে ভিন্ন। মান্যতা আছে এই কূপের জলে স্নান করলে রোগ নিরাময় হয়। পশ্চিমের ফটক দিয়ে প্রবেশ পথেই এই স্নানের জন্য আলাদা করে একটি টিকিট কাউন্টার রয়েছে। মন্দির দর্শন সকালের দিকে দুপুর 12টা পর্যন্ত হয়। এরপর আবার দুপুর 3টে পর্যন্ত মন্দির দর্শন বন্ধ থাকে। 3টের পর থেকে আবার রাত্রি 8টা পর্যন্ত দিনের দ্বিতীয় ভাগে মূল মন্দির দর্শন পর্ব চলে। এই মন্দির সংলগ্ন এলাকায় অসংখ্য ধর্মশালা, হোটেল, যাত্রীনিবাস গড়ে উঠেছে। রয়েছে অসংখ্য খাবারের দোকানও, যেখানে ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। খাবারের মান যথেষ্টই ভালো। হিন্দু ধর্মের পৌরাণিক কথা অনুসারে ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে বধ করে মাতা সীতাকে নিয়ে রামেশ্বরম দ্বীপে এসে উপস্থিত হন। সেখানে উপস্থিত সাধুরা ভগবান শ্রীরামচন্দ্রকে জানান ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি শিবলিঙ্গ স্থাপন করতে। সে সময় শ্রীরামচন্দ্র হনুমানকে আদেশ দেন কৈলাস থেকে একটি শিবলিঙ্গ আনার জন্য। হনুমান শিবলিঙ্গ আনতে দেরি করেন। পুজোর সময় পার হয়ে যাচ্ছিল। সে সময় ভগবান শ্রীরামচন্দ্র ও সীতাদেবী বালির এক শিবলিঙ্গ তৈরি করেন, তাকে বিধি অনুযায়ী পূজাও করেন। হনুমান ফিরতেই পূজা হয়ে গেছে দেখে দুঃখিত হন। শ্রীরামচন্দ্র তখন হনুমানের দুঃখ দেখে তার দ্বারা নিয়ে আসা শিবলিঙ্গ সেইখানে স্থাপন করেন এবং সেটিকে বিশ্বলিঙ্গম নাম দেন। ভগবান শ্রীরামচন্দ্র হনুমানকে জানিয়ে দেন তার শিবলিঙ্গের পূজাই সবার আগে সম্পন্ন হবে। মন্দিরে ফেব্রুয়ারি মার্চে 10 দিন ধরে জাঁকজমকভাবে শিবরাত্রি পালিত হয়। মে জুন মাসে 10 দিন ধরে বসনোতে বসম পূজা হয় ও থিরুকল্যাণম নামক উৎসব হয় 17 দিন ধরে। দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরের মতো এখানে ছেলেদের ধুতি বা ফুল প্যান্ট পরা বাধ্যতামূলক। মন্দিরের বাইরে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, তবে ছোট ব্যাগ, ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে ভেতরে যাওয়া যায়। শুধু গর্ভগৃহের ক্যামেরা করা নিষিদ্ধ। মনে করা হয় 7ম-8ম শতাব্দীতে শিবভক্ত তেভরমরা এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। চোল বংশের রাজাদের কাছে স্থানান্তরিত হয় পরবর্তীকালে। তার ওপরে আলাউদ্দিন খলজির প্রধান সেনা মালিক কাফুরের হাতেও ক্ষতিগ্রস্ত হয় এই মন্দির। অবশেষে ব্রিটিশ আমলে এটি মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত হয়। আজকের ব্লগটিকে আমরা এখানেই শেষ করছি। রামেশ্বরম মন্দির দর্শন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।